আজ আগস্টের ৩ তারিখ। আজ থেকে ঠিক ২ বছর আগে এই দিনে তৎকালীন যে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, সেটাকে কেন্দ্র করে পরিস্থিতি বেসামাল পর্যায়ে চলে যায়। সেনাবাহিনী তখন মাঠে ছিল। সেনাবাহিনী কি করবে? তারা কি জনতার মুখোমুখি দাঁড়াবে, নাকি জনতার যে চাওয়া, সেই চাওয়াকে নীরবে সমর্থন দেবে? জনতার মুখোমুখি দাঁড়াতে হলে তাদেরকে গুলি চালাতে হবে। আর একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের, সেই সেনাবাহিনী তার দেশের নাগরিকের উপরে নির্বিচারে গুলি চালাবে, হাজার হাজার মানুষ মেরে ফেলবে। সেরকম একটা প্রেক্ষাপটে সেনানিবাসে সকালে কি হয়েছিল, পরবর্তীতে সেনাপ্রধানের ভূমিকা, সেনাবাহিনীর ভূমিকা, এটাকে বারবার আওয়ামী লীগ সমালোচনা করার চেষ্টা করেছে। গত ২ বছর সেনাপ্রধানকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছে এবং তারা বলার চেষ্টা করেছে যে সেনাপ্রধান তাদের সঙ্গে বিট্রে করেছে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সেনাপ্রধান পারিবারিক সম্পর্কের দিক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ ভালো আত্মীয়। সেই ক্ষেত্রে এই আলোচনাটা আরও বেশি ছড়িয়ে গেল। সেদিনের সেই প্রেক্ষাপটে ২ বছর আগে সেনানিবাসে যে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান হয়েছিল, সেখানে কি সিদ্ধান্ত হয়েছিল, তার পরবর্তীতে যা যা হয়েছে, সেখানে কি সেনাপ্রধান কোনো ভুল করেছিলেন? সেদিনের সেনাবাহিনীর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কি ভুল ছিল? অন্য কোনো সিদ্ধান্ত নিলে সেটা দেশের জন্য ভালো হতো, কিংবা আওয়ামী লীগের জন্য ভালো হলে সেটা দেশের জন্য ভালো হতো? চলুন একটু সেই প্রেক্ষাপটে একটু ফিরে যাই এবং গত ২ বছরের প্রেক্ষাপটটা বিবেচনা করে আমরা বোঝার চেষ্টা করি সেদিন সেনা প্রধান সত্যিই ভুল ছিলেন নাকি সঠিক ছিলেন। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আজ থেকে ২ বছর আগে ঠিক এই দিনে সকালবেলা ১০টার দিকে, ১০টার কিছু পরে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে আমরা তখন শুনেছিলাম যে সেনা অফিসাররা তাদের সিদ্ধান্ত জানিয়েছিলেন যে দেশের জনগণের বিপক্ষে সেনাবাহিনী অবস্থান করবে না। অর্থাৎ যদি সরকার এরকম অর্ডার দেয় যে তোমরা এই আন্দোলনকে রুখে দাও, আন্দোলনকে প্রতিরোধ করো, তাহলে সেনাবাহিনীকে গুলি চালাতে হবে। সেই গুলি চালানোর সিদ্ধান্ত থেকে সেনাবাহিনী নিজেদেরকে বিরত রেখেছিল। মূলত অফিসার্স অ্যাড্রেসের ওই অনুষ্ঠানের তথ্যটা যখন বাইরে এসে যায়, তখন মানুষের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, শেখ হাসিনার সরকার পতন এখন শুধু সময়ের ব্যাপার। এরই মাঝে আমরা দেখলাম ১ দফার ঘোষণা, তারপরে মার্চ টু গণভবন, এটা ৬ তারিখ থেকে ৫ তারিখে আনা হলো এবং ৫ তারিখে সরকার পতন হলো। এরপরে আমরা শেখ হাসিনা দুপুরে ১২টা নাগাদ প্রথমে হেলিকপ্টারে, তারপরে বিশেষ বিমানে তিনি ভারতে চলে গেলেন। বিমান বাহিনীর বিশেষ বিমানে তাকে নেওয়া হলো। সেটা নিয়েও অনেক বিতর্ক রয়েছে যে বিমান বাহিনীর বিশেষ বিমান গিয়েছে মানে এখানে ৩ বাহিনী প্রধান সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিয়েছেন তাকে ভারতে প্রেরণ অথবা তার ভারতে যাওয়ার ইচ্ছা, সেটাকে মূল্যায়ন করা যেন গণভবনে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেদিনের প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন? অনেকেই বলেন, আওয়ামী লীগের সমর্থক যারা, অন্ধ সমর্থক, হ্যাঁ, হয় না যে সমর্থক তো অনেক ধরনের হয়, একটা শ্রেণীর সমর্থক হয় অন্ধ সমর্থক, যারা আগে পিছে কোনো কিছু বিবেচনা না করেই গত ২ বছর ধরে এবং মূলত ২০২৪ থেকে ২০২৫ এই দীর্ঘ সময়ে সেনাপ্রধানকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন এবং তারা বলার চেষ্টা করেছেন সেনাপ্রধান গাদ্দারি করেছে শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও সেনাপ্রধান সরকারের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে গাদ্দারি করেছে। ব্যাপারটা কতটা ঠিক? সেদিন অফিসার্স অ্যাড্রেসে যে সিদ্ধান্ত
অফিসাররা জানিয়েছিলেন, জুনিয়র অফিসাররা বিশেষ করে, এবং সবার সম্মিলিত সিদ্ধান্ত যেটা হয়েছিল সেই সিদ্ধান্তের বাইরে সেনাপ্রধান, নাম্বার ওয়ান প্রশ্ন, সেনাপ্রধান কি ইচ্ছা করলেই যেতে পারতেন? যদি যেতে চাইতেন তাহলে কি চেন অফ কমান্ড ভেঙে যেতে পারতো না? এটা একটা বিষয়। আর একটা বিষয়, সেনাপ্রধান সেদিনের সিদ্ধান্ত যদি বাস্তবায়ন না করে অন্য কিছু করতে চাইতেন, মানে জনতার ওপরে গুলি চালাতে চাইতেন, এবং ওই যে 5 তারিখে গণভবনের উদ্দেশ্যে ছুটে আসা যে জনতা, সেই জনতার উদ্দেশ্যে যদি তিনি গুলি চালাতে চাইতেন, তাহলে হাজার হাজার মৃত্যুর ঘটনা ঘটত। হ্যাঁ, হয়তোবা শেখ হাসিনা সরকার পতন কিংবা আওয়ামী লীগ সরকারের পতনটা আরেকটু ডিলে হতে পারত। 5 তারিখে না হয়ে সেটা হতে পারত 10 তারিখে, 15 তারিখে, এরকম একটু ডিলে হতে পারত। কিন্তু সিচুয়েশন যে জায়গায় গিয়েছে, এবং এই যাওয়াটা আওয়ামী লীগের সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে সিচুয়েশনটা দ্রুত যেখানে গিয়েছে, সেইখানে দাঁড়িয়ে সেনাবাহিনীর আদতে এই সিচুয়েশন কন্ট্রোল করে সরকার রক্ষা করতে পারতেন কিনা, নাম্বার ওয়ান প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে সরকার রক্ষা করা তাদের তখন দায়িত্ব কিনা, নাকি দেশকে রক্ষা করা কিংবা দেশের জনগণের প্রাণ রক্ষা করা তাদের প্রায়োরিটি হওয়ার কথা ছিল। অবভিয়াসলি সেই সময় সেনাবাহিনীর প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছিল বাস্তবতার কারণে। হয়তো এই কথাগুলো শুনে যারা আওয়ামী লীগ করেন তারা হয়তো ক্ষুব্ধ হবেন, রাগ করবেন, কিন্তু বাস্তবতা বুঝলে কিংবা বিবেচনা করলে হয়তো এই ব্যাপারটার বাস্তবতা অনুধাবন করার একটু চেষ্টা করতে পারেন। সেদিন একটা বিপুল পরিমাণের প্রাণহানির ঘটনা ঘটত, কিন্তু সেটা বিশ্ব দরবারে আওয়ামী লীগ সরকারের সুনাম ততদিনে যতটুকু ক্ষুণ্ণ হয়েছে তার চাইতে অন্তত 1000 গুণ বেশি ক্ষুণ্ণ হতে পারত। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা সেনাবাহিনী এবং সেনাপ্রধান জনতার বিপক্ষে অবস্থান না করে, জনতার উপরে গুলি না চালিয়ে এক অর্থে তো আওয়ামী লীগ সরকারের উপকারী করেছে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে সেনাবাহিনী আগে থেকে মানে অংশ নেয়নি। বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে যে তারা আন্দোলন ঠেকানোর চাইতে আন্দোলনকারীদের সঙ্গে হ্যান্ডশেক করছে, কোলাকুলি করছে, তাদেরকে হ্যান্ড মাইক দিয়ে দিচ্ছে। ব্যাপারগুলো বলতে পারেন, হ্যাঁ বলতেই পারেন, তর্কের ছলে বলতেই পারেন। কিন্তু আমার মানে 2 বছর পরেও, সেই দিনও যে উপলব্ধি ছিল, 2 বছর পরে এসে এতদিনে এই ব্যাপারটা নিয়ে একেবারেই আলোচনা করিনি। কিন্তু এখন মনে হচ্ছে যে এই আলোচনাটা দরকার। কারণটা কি? কারণটা হচ্ছে গত 2 বছর ধরে প্রত্যেকটা স্টেক হোল্ডার আমরা দেখেছি সেনাপ্রধানকে টার্গেট করার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকে টার্গেট করার চেষ্টা করেছেন। সেনাপ্রধানকে নিয়ে বিষোদ্গার যেমন আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা করেছেন, তেমনি এনসিপি এবং জুলাই যোদ্ধাদের মধ্যে তথাকথিত যারা উগ্রবাদী, আমি কিন্তু জুলাই যোদ্ধাদের বলছি না তথাকথিত, আমি বলছি জুলাই যোদ্ধাদের মধ্যে কিছু তথাকথিত উগ্রবাদী যারা রয়েছে, তারা প্রতিনিয়ত গত 2 বছর, বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের আমলে, তারা কন্টিনিউ সেনা প্রধানকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছে। শেখ হাসিনার দোসর, তাকে সরিয়ে দিতে হবে, তার সঙ্গে মিটিং করে এনসিপির 2 নেতা বাইরে এসে মানে রীতিমতো ফেসবুকে পোস্ট দিয়ে তুলকালাম কাণ্ড বাঁধানোর চেষ্টা করেছে। তাদের 2 জনের পরস্পর বিরোধী কথা আমরা দেখেছি। উপদেষ্টা পরিষদে বসে একজন ছাত্র উপদেষ্টা ওই বক্তব্যের পরেই ভিডিও বার্তা দিয়ে সেনা প্রধানকে কাহিল করার চেষ্টা করেছেন, বিতর্কিত করার চেষ্টা করেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। প্রতিনিয়ত ইউনূস সরকারের সঙ্গে এক ধরনের দাগ কুড়াল সম্পর্কের ব্যাপারটা তখন ভিজুয়ালি মানুষের কাছে স্পষ্ট হয়েছে। তার মানে সেনাপ্রধানকে টার্গেট করেছেন সব পক্ষ, মানে সবাই মানে জনগণের কথা বলছি না, রাজনীতির যে পক্ষ এবং তখনকার সরকার, সবাই মানে সেনাপ্রধানকে টার্গেট করেছেন। অথচ এই সেনাপ্রধান, আপনি দেখেন যে আওয়ামী লীগ যখন এই সেনাপ্রধানকে দোষ দিচ্ছেন কিংবা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তিনি তখন মানে ওই তথাকথিত ওই যে আলোচনা যে শেখ হাসিনার পারিবারিক আত্মীয়, সেটা হয়েও শেখ হাসিনার সরকারের পক্ষে এক ধরনের, শব্দটা ব্যবহার করতেই চাই, যে এক ধরনের অনৈতিকভাবে পক্ষ অবলম্বন করে জনতার দিকে গুলি ছুড়েননি।
তো যে জনতার দিকে গুলি ছুড়লেন না, যে জুলাই যোদ্ধাদের দিকে তিনি গুলি ছুড়লেন না, তার বাহিনী গুলি ছুড়ল না, সেই জুলাই যোদ্ধারা সেনাবাহিনীকে যেভাবে, সেনাপ্রধানকে যেভাবে পর্যদস্ত করার চেষ্টা করেছে, অপমানিত করার চেষ্টা করেছে, সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে, অধ্যত্বমূলক কথাবার্তা বলার চেষ্টা করেছে, মিলিটারি এদের মাথায় ব্রেন নাই, এরা গুলি মানে বন্দুকটাও চালাতে জানে না, এদের বুদ্ধি হাঁটুর নিচে, এরা স্টেট বোঝে না, রাষ্ট্র বোঝে না, আইন বোঝে না, সংবিধান বোঝে না, এরকম বিশ্রী কথাবার্তা তো বলেছে তারা। মানে সেনানিবাসের ইট খসিয়ে মানে নিতে চেয়েছে এই তথাকথিত ব্যারিস্টাররা, যারা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে রাজনীতি করছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং সেনাবাহিনীকে নানাভাবে মানে বিচারের নামে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বহু কিছু আমরা দেখেছি, সেগুলো আর নতুন করে উল্লেখ করে সময় দীর্ঘায়িত করতে চায় না। তার মানে সব পক্ষের রোষানলে পড়েছেন সেই সময়, একটা পক্ষকে বাদ দিতে হবে, তা না হলে আবার ব্যাপারটা কমন হয়ে যায়। আমরা দেখেছি যে বিএনপি, একমাত্র রাজনৈতিক দল বিএনপি, সচেতনভাবে এই ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্যের দিকে কিংবা ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে চায়নি। তারা একটু সেফ জোনে ছিল। অথচ সেনাবাহিনীর মানে দৃঢ়তাপূর্ণ ভূমিকার যে ব্যাপারগুলো আমরা পরবর্তীতে ইউনূস সরকারের আমলে দেখেছি, সেনা প্রধানের দৃঢ়তার কারণে ইউনূস সরকার আমেরিকাকে করিডোর দিতে পারেনি। এটা দিনের আলোর মতো স্পষ্ট। আমেরিকার কাছে অনেক কিছু বর্গা দেওয়ার মানে কি বলবো যে এজেন্ডা নিয়ে তিনি বসেছিলেন, যেগুলো সেনাপ্রধানের দৃঢ়তার কারণে করতে পারেননি। এমনকি এই যে এখন নতুন সরকার, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনটাও হতো না সেনাবাহিনীর সেনাপ্রধানের দৃঢ়তা যদি না থাকতো, সেনাপ্রধান যদি ছাড় দেওয়ার মনোভাব নিতেন, তাহলে এই নির্বাচনটাও হতো না। এই নির্বাচন হওয়ারও যদি ম্যাক্সিমাম ক্রেডিট আপনাকে দিতে হয়, সেটাও সেনাপ্রধানকে দিতে হবে। অথচ তাকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা আমরা দেখেছি। এই চেষ্টায় লাভবান হয়েছে কে? যারা নীরব থেকেছে শেষ পর্যন্ত তারাই কিন্তু লাভবান হয়েছে। মানে বিএনপি, তারাই কিন্তু এই নির্বাচনে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে। তারা কিন্তু সেনাপ্রধান, সেনাবাহিনী এগুলো নিয়ে উচ্চবাচ্য করেনি। যারা উচ্চবাচ্য করেছে তাদের অবস্থান আজকে কোথায়? যখন সেনাবাহিনী তাদেরকে পাহারা দিচ্ছে না, ওই যে গোপালগঞ্জে পাহারা দিয়েছিল, এপিসিতে করে তাদেরকে উদ্ধার করেছিল, ঠিক সেই সময় উদ্ধার করেছিল যখন সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে তারা নোংরা ভাষায় বারবার আক্রমণ করছিল। এখন আওয়ামী লীগের সমালোচনা থেমে যেত কি এটা হলে যে সেই সময় জনতার পক্ষে অবস্থান না নিয়ে সরকারের পক্ষে অবস্থান নিয়ে গণভবন পুরো ঘিরে ধরে জনতা আসলে সেই জনতার উদ্দেশ্যে গুলি চালানোর ব্যাপারটা যদি তারা ঘটাতো, তাহলে কি আওয়ামী লীগ খুশি হতো? নাকি বরং সেনাবাহিনী কিংবা সেনাপ্রধান, যদি এই সিদ্ধান্ত তাদের হয়, আমি জানি না এই সিদ্ধান্ত তাদের কিনা, যদি এই সিদ্ধান্ত তাদের হয়, তবে গুলি না চালানোর সিদ্ধান্ত তো তাদের। এই গুলি না চালিয়ে বরং আওয়ামী লীগকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। আওয়ামী লীগ 5 বছর 10 বছর পরে এই সমস্ত কর্মকাণ্ড ভুলিয়ে আবার তারা ব্যাক করতে পারবে। যদিও মানে এই ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনার ব্যাক করার আলোচনা চলছে, সেই আলোচনাগুলোকে এখানে প্রাসঙ্গিক মনে করছে না। তারা তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের বাইরে গিয়ে তারা আন্তর্জাতিক সহযোগিতায় ব্যাক করতে পারবে, এটা রাজনৈতিক বাস্তবতা। কিন্তু সেদিন যদি হাজারো প্রাণহানি হতো অন দ্য স্পট, তাহলে কি অবস্থা হতো? তাহলে কি তাদের আর জীবনে ব্যাক করা সম্ভব হতো ওই ঘটনা ঘটানোর পরে? এবং আন্তর্জাতিক মহল জীবনে কি আওয়ামী লীগকে আর সমর্থন করত? এই ইকুয়েশন কি বলে দেয় না যে এক অর্থে আওয়ামী লীগের সরকারের পক্ষে সেদিন অবস্থান না নিয়ে বরং ইনডাইরেক্টলি কিংবা অনিচ্ছাকৃত হলেও আওয়ামী লীগ সরকারেরই লাভ হয়েছে কিংবা লাভ করিয়ে দিয়েছে সেনাবাহিনী? আরেকটা প্রচার রয়েছে, সেটা হচ্ছে যেটা অপপ্রচার হিসেবেই সমাজে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে যে বাইরে থেকে সেনাবাহিনীর উপরে চাপ ছিল, বাইরে থেকে সেনাপ্রধানকে চাপ দিয়ে বাধ্য করা হয়েছে সরকারের এগেনস্টে ভূমিকা রাখতে। এবং এটাও বলা হয়েছে জাতিসংঘের একাধিক পার্সন যারা শেখ হাসিনার সরকারের উপরে ক্ষিপ্ত ছিল তারাও চাপ দিয়েছে এবং শান্তিরক্ষী মিশনে আমাদের সেনাবাহিনীর যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই আলোচনাটাও গত 2 বছর আমরা শুনেছি। যদি এই আলোচনাটা সত্যও হয়, তাহলেও কি এই আলোচনাকে কেন্দ্র করে আপনি সেনাপ্রধান কিংবা সেনাবাহিনীকে দোষ দিতে পারেন? এই মুহূর্তে জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ বাংলাদেশ।
তথ্য বলছে যে পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ বাংলাদেশ, এবং মানে 10টি মিশনে বাংলাদেশের সদস্যরা, সেনাবাহিনী তো ম্যাক্সিমাম, সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন সদস্যরা কাজ করছেন, এবং যার মধ্যে কাজ করছেন এই মুহূর্তে 5,818 জন। 5,818 জন সৈন্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করছেন, যার মধ্যে 444 জন নারী। এই যে বিপুল সংখ্যক অংশগ্রহণ এবং সুনামের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে 1 নম্বর দেশ হচ্ছে বাংলাদেশ, সেই সুনাম নষ্ট যেন না হয় সেই ব্যাপারে যদি সেনাবাহিনীর কনসার্ন থেকেও থাকে, তাহলেও কি আপনি সেনাবাহিনী কিংবা সেনাপ্রধানকে দোষ দিতে পারেন? ধরে নেওয়া যাক যে সেদিন মানে অকাতরে গুলিবর্ষণ করা হলো, হাজার হাজার মানুষ মানে ওই 1 ঘন্টার কিংবা 5 মিনিটের মধ্যে মারা গেল। জাতিসংঘে বাংলাদেশের অবস্থান 0 হয়ে যেত, সেটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, বলতে পারেন যে সেনাপ্রধান তাদের সেনাবাহিনীর নিজেদের স্বার্থে এটা করেছে। এটা তো শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ নয়, এটা তো দেশের স্বার্থ, দেশের অংশগ্রহণ। এবং এই যে আজকে বুক ফুলিয়ে বলছি যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবস্থান 1 নম্বরে, সারা পৃথিবীর মধ্যে 1 নম্বরে অবস্থান। সেই জায়গাটা তো আমরা বছরের পর বছর কাজ করে অর্জন করেছি, 1 নিমিষেই সেটা নষ্ট হতে পারত। সেটাকে মাথায় রেখেও যদি সিদ্ধান্ত হয়ে থাকে এবং তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন যেটা হয়েছিল সেটাও যেমন দেশের জন্য ভালো হয়েছে, তেমনি আওয়ামী লীগের জন্য দীর্ঘমেয়াদে একটা ভালো পদক্ষেপ হয়েছে। কিন্তু পরবর্তীতে 2 বছরে আওয়ামী লীগ তো সঙ্গত কারণেই সেনাপ্রধানের মানে সমালোচনা করবেই নানাভাবে, এখনও সমালোচনা চলছে, এখনও গুঞ্জন চলছে, এই আজকে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হবে, কালকে সরিয়ে দেওয়া হবে, সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়। সেদিন তো ওই 3 আগস্টের সিদ্ধান্ত কিংবা 5 আগস্টের পর্যন্ত যে অবস্থা, মানে আওয়ামী লীগের সরকার রক্ষার জন্য জনতার বিপক্ষে অবস্থান, এগুলো তো সেনাবাহিনী প্রধান করেননি। তো তাহলে কিভাবে প্রমাণিত হয় যে যোগ্যতার বাইরে এসে কিংবা যোগ্যতার ঊর্ধ্বে উঠে তিনি শেখ হাসিনার আত্মীয়? সেটা তো প্রতিষ্ঠিত হয়নি। আবার সেই ঘটনার পরে পরবর্তী 1.5 বছর জুড়ে এনসিপি গং এবং জুলাই যোদ্ধার নামে কিংবা তাদের নামে যারা ন্যারেটিভ তৈরি করে গণমাধ্যমে, তারা যেভাবে সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে, এবং মানে একটা সার্বভৌমত্ব রক্ষার প্রধান প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে বিতর্কিত করার যে চেষ্টা, সেই চেষ্টায় ক্ষতিটা কার হয়েছে? ক্ষতিটা তাদেরই হয়েছে। এবং পরবর্তীতে যে সেনাবাহিনীকে বলা হয়েছে যে এদের মাথায় ঘিলু নাই, এরা বন্দুকটাও ঠিকভাবে চালাতে পারে না, এদের হাঁটুর নিচে বুদ্ধি, সেই সেনাবাহিনীর এপিসিতে চড়ে তাদেরকে পালাতে হয়েছে জীবন রক্ষার জন্য। আখেরে লাভটা কিন্তু তাদের হয়নি। প্রফেসর ইউনূস তার কার্যকলাপে, তার সরকারের কার্যকলাপে প্রতি মুহূর্তে মনে হয়েছে যে তিনি সেনাপ্রধানকে বিন্দুমাত্র দাম দিতে চাইছেন না। তাতে করে কি ডক্টর ইউনূসের কোনো লাভ হয়েছে? ক্ষতিই তো হয়েছে, দৃশ্যমান ক্ষতিই তো হয়েছে। কারণ ব্যাপারগুলো প্রকাশ হয়ে গেছে যে তিনি এই কাজটা করছেন। তার মানে হচ্ছে তিনি একক রাজত্ব চেয়েছেন, মানে তিনি সিদ্ধান্ত নিয়েছেন করিডোর দেব, সুতরাং সেনাপ্রধান তুমি বলার কে, আমি করিডোর দিতে পারবো না, কিংবা তুমি দ্বিমত করার কে? অ্যাটিটিউডটা ছিল এরকম। এই অ্যাটিটিউডে ক্ষতিটা কার হয়েছে? ক্ষতিটা কি সেনাপ্রধানের হয়েছে নাকি ডক্টর ইউনূসের ভাবমূর্তির ক্ষতি হয়েছে? অবভিয়াসলি ডক্টর ইউনূসের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। সুতরাং গত 2 বছর ধরে 24-এর 3রা আগস্ট থেকে শুরু করে গত 2 বছর ধরে যা কিছু চলছে, সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে নিয়ে বিপক্ষে যারাই যা কিছু করেছে, সেটা আওয়ামী লীগ হোক, এনসিপি হোক, জুলাই যোদ্ধা হোক, ওই তথাকথিত টকশো আর্টিস্ট হোক, যারাই এই কাজগুলো করেছে, তারা নিজেদেরই ক্ষতি করেছে মনে হয়। এবং একটা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা, এবং যে সেনাবাহিনী মানে সুনামের সঙ্গে সারা পৃথিবীতে কাজ করছে, তাদেরকে বিতর্কিত করে নিজেদের লাভটা আখেরে কিছুই হয়নি, লসটাই বেশি হয়েছে। আমরা কি বুঝতে পারছি সেটা 2 বছর পরে এসে? যার যার হিসাব কি ক্যালকুলেটারে একটু মিলিয়ে দেখার চেষ্টা করছি আমরা? আমার মনে হয় হিসাবগুলো যদি নিজে নিজে সবাই আমরা মেলানোর চেষ্টা করি, তাহলে হিসাবগুলো খুব সহজেই মিলে যাবে। এই হিসাবটা মেলাতে যত দেরি হবে, আমার মনে হয় যে ভুলের পাহাড় তত জমবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।